আদিত্য ধীরে ধীরে রুমের দরজা খুলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকে দেখল নূর বেডের ওপর বসে ঠোঁট ফুলিয়ে নাক টানছে, আর রাগে টেডি বিয়ারের উলগুলো টেনে টেনে ছিল সে। আদিত্যর প্রচুর খারাপ লাগছে। ওর জানটাকে কিভাবে বকে দিল তখন। ওর হাতে থাকলে ও কখনোই ওর অ্যাঞ্জেলটাকে এভাবে বকত না। আদিত্য ধীরে ধীরে এগিয়ে গিয়ে নূরের পাশে বসল। নূর অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে নাক টানতে লাগল। আদিত্য হাত বাড়িয়ে নূরের মুখটা ধরতে গেলে নূর ঝটকা মেরে হাতটা সরিয়ে দিল। আদিত্য বুঝতে পারছে নূর অনেক বেশিই রেগে আছে। আদিত্য নিজের দুই কান ধরে অপরাধী সুরে বলল, সরি সোনা, ভুল হয়ে গেছে, মাফ করে দাও না, একবার তাকাও আমার দিকে প্লিজ। নূর এবার অভিমানী দৃষ্টিতে আদিত্যের দিকে তাকাল। তারপর হঠাৎ আদিত্যকে ধাক্কা মেরে বেডের ওপর চিৎ করে ফেলে দিল। তারপর নূর গিয়ে আদিত্যের পেটের ওপর উঠে বসল। নূর রাগ দেখিয়ে আদিত্যর বুকের ওপর এলোপাথারি হাত দিয়ে চাপড় মারতে মারতে কাদো কাদো গলায় বলতে লাগল, পচা তুই, পচা, পচা। তুই আমাকে ধমকালি কেন? কেন বকলি আমাকে? তুই ওই পচা মেয়েটার জন্য আমাকে বকলি কেন? 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 এক পর্যায়ে নূর আদিত্যের বুকে খামচি দিতে লাগল। নিজের নখগুলো আদিত্যের ফর্সা বুকে বিধিয়ে দিল। তাতেও যেন নূরের রাগ কমছে না। নূর এবার মাথা নিচু করে আদিত্যের বুকে কামড় দিতে লাগল। নিজের সব রাগ আদিত্যের ওপর ঝাড়তে লাগল নূর। আদিত্য নূরকে কিছুই বলছে না, নূরকে বাধাও দিচ্ছে না। দাঁত চেপে সব সহ্য করে নিচ্ছে। কেন দিবে? ও ওর অ্যাঞ্জেলকে কষ্ট দিয়েছে, তার জন্য তো এই শাস্তি ওর প্রাপ্য। নূর যদি ওকে ক্ষত বিক্ষত করেও শান্তি পায়, তাহলেও কোনো আফসোস নেই ওর। নূর একসময় ক্লান্ত হয়ে আদিত্যের ওপর অত্যাচার বন্ধ করে দিল। তারপর আদিত্যের ওপর থেকে নেমে ওর পাশে উল্টো দিকে কাত হয়ে শুয়ে পড়ল। নূর এবার ফুপিয়ে কেঁদে উঠল। নূরের কান্নার শব্দ শুনে আদিত্যের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এতক্ষণ নূরের আঘাতেও হয়তো এতটা কষ্ট হয়নি যতটা নূরের কান্না দেখে কষ্ট হচ্ছে। আদিত্য পেছনে থেকে নূরকে জড়িয়ে ধরে আবেগী কণ্ঠে বলল, এই অ্যাঞ্জেল সোনা, কাঁদিস না প্লিজ। তোর কান্না যে আমার সহ্য হয় না। দরকার হলে আমাকে আরও আঘাত কর, তবুও কাঁদিস না। নূর কাঁদো কাঁদো গলায় অভিমানী সুরে বলল, আজ তুমিও আমাকে পাগল বললে? তার মানে তুমিও আমাকে পাগল ভাবো, তাই না? আমি আর থাকব না তোমার সাথে। তোমরা সবাই পচা। আমি কালই চলে যাব এখান থেকে, আর কখনো আসব না। নূরের কথা শুনে আদিত্যের বুক কেঁপে উঠল। আদিত্য একটানে নূরকে নিজের দিকে ঘুরিয়ে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিয়ে বলল, খবরদার অ্যাঞ্জেল, এই কথা আর কখনো বলবে না। তোমাকে ছাড়া আমি বাঁচব কি করে? তুমি ছাড়া আমার কে আছে বলো? নূর নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে করতে বলল, ছাড় আমাকে, ছাড়। তুমি পচা। আমাকে বকা দিয়েছ, পাগল বলেছ। আমি থাকব না আর তোমার কাছে। ছাড় তুমি আমাকে। আদিত্য নূরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এমন করে বলিস না প্লিজ। আই এম সরি না সোনা, অনেকগুলো সরি। প্লিজ মাফ করে দে না কলিজাটা। আমি কি আমার অ্যাঞ্জেলটাকে কখনো পাগল ভাবতে পারি বল? নূর এবার একটু শান্ত হয়ে এলো।
আদিত্য নূরের মুখটা সামনে এনে দুই হাতে নূরের মুখটা আগলে ধরে বলল, কিন্তু কি করব বলো? তুমি তখন অমন করছিলে। তোমাকে থামানোর জন্য আর কোনো উপায় ছিল না। আর তুমি যদি ওই কাচের বোতলটা সায়নার মাথায় ফাটাতে তাহলে তো ও মরে যেত। তখন কি হতো জানো? নূর দুই দিকে মাথা নাড়াল। মানে ও জানে না। আদিত্য বলে উঠল, তখন এতগুলো পুলিশ এসে আমার অ্যাঞ্জেলটাকে ধরে নিয়ে যেত। তারপর তোমাকে জেলের ভেতর আটকে রাখত। তখন আমি আমার অ্যাঞ্জেলটাকে কোথায় পেতাম বলো? নূর একটু অভিমানী সুরে বলল, তো কি করব? ওই পচা মেয়েটাকে আমার একদম ভালো লাগে না। ও সবসময় শুধু তোমার কাছে কেন আসে? তোমার কাছে কেউ আসলে আমার একটুও ভালো লাগে না। অনেক পচা পচা লাগে। নূর নিজের বুকের বামপাশে আঙুল ঠেকিয়ে বলল, এইখানে না কেমন কেমন লাগে। আর অনেক রাগও হয়। তুমি তো শুধু আমার হিরো। শুধু আমার কাছে থাকবে। আর কারো কাছে না। অন্য কেউ তোমার কাছে আসলে আমি তাকে মেরে ফেলব। আদিত্য অবাক চোখে নূরের দিকে তাকিয়ে রইল। ও যা ভাবছে তা কি সত্যি? ওর অ্যাঞ্জেলটা কি ওকে ভালোবেসে ফেলেছে? কথাটা ভাবতেই আদিত্যের বুকের ভেতর এক প্রশান্তির শীতল বাতাস বইতে লাগল। আদিত্য নূরের দিকে মায়া ভরা চোখে তাকিয়ে বলল, আচ্ছা তাই নাকি? আচ্ছা বলো তো আমার জন্য কি আরো কিছু হয় তোমার? নূর বাচ্চাদের মতো বলল, হ্যাঁ হয়তো আরো অনেক কিছু হয়। তুমি যখন বাসায় না থাকো তখন আমার অনেক পচা পচা লাগে। একটুও ভালো লাগে না। আমার সারাক্ষণ শুধু তোমার সাথে থাকতে ইচ্ছে করে। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে। তোমার বুকে ঘুমাতেও আমার অনেক ভালো লাগে। নূরের কথা শুনে আজ আদিত্যের পুরো বিশ্বাস হয়ে গেল, ওর অ্যাঞ্জেলটা সত্যি ওকে ভালোবেসে ফেলেছে। আদিত্যের বুকের ভেতর খুশির জলরাশি উপচে পড়ছে। এত খুশি আদিত্য কই রাখবে? খুশিতে আদিত্য পাগল না হয়ে যায়। আদিত্য নিজের ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল। তারপর একটু মিছে অভিমান দেখিয়ে বলল, ভালো লাগে না ছাই। তুমি মিথ্যে বলছ। তা না হলে কি আর আমাকে ছেড়ে চলে যাইতে চাইতে এভাবে? তুমি আমার কথা একটুও ভাবো না। কথাটা বলে আদিত্য মিছে অভিমান করে উল্টো দিকে ফিরে কাত হয়ে শুয়ে পড়ল। আদিত্যকে এভাবে অভিমান করতে দেখে নূরের অনেক খারাপ লাগছে। নূর আদিত্যকে মানানোর জন্য বলে উঠল, না না হিরো আমি যাব না তো। ওটা তো আমি এমনই বলছিলাম। সত্যি বলছি। এই হিরো ঘোরনা এদিক। নূর পেছনে থেকে আদিত্যর শার্ট ধরে টানাটানি করছে। কিন্তু আদিত্য ঘুরছে না, শুধু মুচকি মুচকি হাসছে। ও দেখতে চায় নূর কি করে। নূর অনেকক্ষণ টানাটানি করেও আদিত্যকে ফেরাতে পারল না। না পেরে নূর উঠে বসল। তারপর আদিত্যের হাতের ওপর হাত বুলিয়ে ছোট বাচ্চাদের যেভাবে বলে সেভাবে বলে উঠল, আলে লে লে, রাগ করে না হিরো সোনা। ময়না পাখি আমার রাগ করে না। আমি তোমাকে চকলেট কিনে দেব, হ্যাঁ। আর রাগ করে না লক্ষ্মী সোনা। আদিত্য আর নিজের হাসি আটকাতে পারল না। হো হো করে হেসে উঠল। পেটে হাত দিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল। কপাল গুনে বউ একটা পেয়েছে ও। কেমন করে রাগ ভাঙ্গাচ্ছে, যেন আমি কোনো ছোট বাচ্চা। আদিত্যকে হাসতে দেখে নূর না বুঝেই হাসা শুরু করে দিল। আদিত্য নূরকে টান দিয়ে ওর বুকে ফেলল। তারপর বুকের মাঝে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমু দিল। মেয়েটা সত্যিই একটা খুশির গুপ্তধন।
নূর আদিত্যের বুকের দিকে তাকিয়ে দেখল। বুকে খামচি আর কামড়ের দাগ হয়ে অনেক খারাপ অবস্থা হলো গেছে। নূর মাথা উঁচু করে আদিত্যের দিকে অপরাধী চোখে তাকিয়ে বলল, সরি হিরো, আমি আবারও তোমাকে ব্যথা দিয়েছি। আমি সত্যিই পচা। শুধু তোমাকে ব্যথা দেই। আদিত্য মুচকি হেসে নূরের গালে হাত বুলিয়ে বলল, কে বলল আমার অ্যাঞ্জেল পচা? আমার অ্যাঞ্জেল তো জাদুকর। এখনই তার জাদু দিয়ে আমার ব্যথা ছু মন্তর করে দিবে, তাই না? নূর হাসি মুখে বলল, হ্যাঁ করব তো। কথাটা বলে নূর আদিত্যের শার্টের বোতাম খুলে মুখ নামিয়ে আদিত্যের বুকে চুমু খেতে লাগল। আর আদিত্য ভাসতে লাগল সুখের জোয়ারে। সায়না এসে আদিত্যের দরজার বাইরে কান পেতে দাঁড়িয়েছিল। ভেবেছিল হয়তো রুমে এসে আদিত্য নূরের সাথে আরও রাগারাগি করবে। কিন্তু ওর আশায় গরুর চোনা ঢেলে পড়ল যখন রুম থেকে হাসাহাসির শব্দ শুনতে পেল। রাগে শরীর জ্বলে যাচ্ছে ওর। এত কিছুর পরেও আদিত্য ওই মেয়েটার জন্য পাগল। তবে আমিও এত সহজে হার মানছি না। এই পাগলকে তো আমি বিদায় করেই ছাড়ব। পরের দিন সকালবেলা আদিত্য অফিস চলে গেছে। নূর ড্রয়িং বসে বসে খেলছিল। তখনই সায়না এসে হাজির হল। বাঁকা হেসে ধীরে ধীরে নূরের পাশে গিয়ে বসল। তারপর নূরের দিকে তাকিয়ে বলল, কি করছো নূর? নূর বিরক্ত হয়ে বলল, দেখছ না খেলছি। সায়না তাচ্ছিল্যের সুরে বলল, হ্যাঁ হ্যাঁ, খেল খেল। আর কয়দিনই বা থাকবে এখানে? 2-4 দিন একটু খেলাধুলা করেই কাটাও। নূর বুঝতে না পেরে ভ্রু কুঁচকে বলল, মানে? মানে হল আদিত্য তোমাকে খুব শীঘ্রই এই বাড়ি থেকে বের করে দিবে। নূর একটু রাগী কণ্ঠে বলল, এই পচা মেয়ে, একদম পচা কথা বলবে না। হিরো কেন আমাকে বের করে দিবে? হ্যাঁ, কারণ তুমি তো আদিত্যর জন্য একটা খেলনা। যেমন তুমি এইসব খেলনা দিয়ে খেলা করো, আবার কয়দিন পরে ভালো না লাগলে ফেলে দাও। তেমনি আদিত্যও তোমাকে তার খেলনা হিসেবে নিয়ে এসেছে। কয়দিন খেলেছে, কিন্তু এখন আর তোমাকে ভালো লাগছে না ওর। আদিত্য তোমার ওপর বিরক্ত হয়ে গেছে, তাই তোমাকেও খেলনার মতো ফেলে দিবে। সায়নার কথা শুনে নূরের অবুঝটা কেমন যেন করতে লাগল। নূর তবুও আত্মবিশ্বাস দেখানোর চেষ্টা করে বলল, এই একদম মিথ্যে কথা বলবে না তুমি। যাও এখান থেকে, পচা একটা। ওমা, আমি কেন মিথ্যে কথা বলতে যাব? আমি যা সত্যি তাই বলছি। কেন তুমি দেখনি কাল কেমন করে আদিত্য তোমাকে সবার সামনে বকে দিল? আবার তোমাকে পাগলও বলল। কেন বলল বলো? কারণ আদিত্য তোমাকে আর পছন্দ করে না, তোমাকে তার আর সহ্য হচ্ছে না। দেখবে এভাবে 2 দিন পরেই তোমাকে বাড়ি থেকে বের করে দিবে। সায়নার কথায় এবার নূর দমে গেল। অবুঝ নূরের সায়নার বানোয়াট কথাই সত্যি মনে হতে লাগল। তবে কি হিরো সত্যিই আমাকে এখান থেকে বের করে দিবে? কিন্তু আমার তো হিরোকে ছাড়া ভালো লাগে না। কথাগুলো ভেবে নূরের কেমন যেন কান্না আসতে লাগল। নূরের চেহারা দেখে সায়না বাঁকা হাসি দিল। তার মানে এই পাগলটা আমার কথা মেনে নিয়েছে। সায়না নূরকে আরেকটু বিশ্বাস করানোর জন্যে বলে উঠল, ঠিক আছে, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না তো? তাহলে এক কাজ করো, তুমি এখন আদিত্যকে ফোন করো। দেখবে তোমার সাথে কথাই বলতে চাইবে না। নূর মলিন মুখে বলল, কিন্তু আমার কাছে তো ফোন নেই। ঠিক আছে, আমার ফোন দিয়ে দিচ্ছি।
কথাটা বলে সায়না একটা নাম্বারে ফোন দিল। একটু পরে ফোনটা রিসিভ হলো। সায়না ফোনটা লাউড স্পিকারে দিয়ে নূরের সামনে ধরে বলল, হ্যালো আদিত্য, নূর তোমার সাথে কথা বলতে চাচ্ছে। ওর সাথে একটু কথা বলো। নূর হাসিমুখে যেই কিছু বলতে যাবে তখনই ওপাশ থেকে বলে উঠল, আরে ওইসব পাগল ছাগলের সাথে কথা বলার সময় নেই আমার অনেক কাজ আছে এখানে। বাসায় তো ওই পাগলের জ্বালায় একটু শান্তি পাই না। এখন কি অফিসেও শান্তি পাব না? রাখো ফোন। তারপর ফোনটা কেটে গেল। নূর যেন থমকে গেল। ওর বিশ্বাসই হচ্ছে না যে ওর হিরো ওকে নিয়ে এভাবে কথা বলছে। তাহলে কি হিরো সত্যিই আমাকে আর চায় না? আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে? নূরের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। অথচ অবুঝ নূর বুঝতেই পারল না যে ফোনের ওপাশের ব্যক্তি আদিত্য না অন্য কেউ ছিল। নূরের চোখে পানি দেখে সায়না বাঁকা হাসি দিল। তার মানে ওর প্ল্যান সফল হয়েছে। সায়না ওর এক ফ্রেন্ডকে আগেই বলে রেখেছিল, ও যখন ফোন দেয় তখন যেন এভাবেই কথা বলে। আর তাই হয়েছে। পাগল মেয়েটা সব সত্যি ভেবে নিয়েছে। সায়না ধীরে ধীরে ওখান থেকে উঠে গেল। এখন শুধু তামাশা দেখার পালা। দেখা যাক এবার পাগলটা কি করে। যাই করুক না কেন, সায়নার জন্য যে সুবিধাজনক হবে সেটা ভেবেই ওর আনন্দ হচ্ছে। নূরের অনেক কান্না আসছে। কিছু ভালো লাগছে না ওর। ওর হিরো ওর সাথে এমন করতে পারল? পচা হিরো, পচা একটা। আমাকে নাকি বের করে দিবে? আমি নিজেই আর থাকব না। চলে যাব এখান থেকে। আর এক মুহূর্ত আর থাকব না এখানে। নূরের চোখ দিয়ে পানি ঝরতে লাগল। চোখের পানি মুছতে মুছতে উঠে দাঁড়াল নূর। অভিমানে ভরা মনটা নিয়ে দরজা খুলে বাইরের দিকে বেরিয়ে গেল নূর। বাসার সার্ভেন্টরা তখন যার যার কাজে নিয়োজিত। তাই ওরা কেউ নূরকে খেয়াল করল না। সায়না উপর থেকে সবই দেখছে, তবুও কিছু বলছে না। বরং নূরকে এভাবে যেতে দেখে আরো খুশি লাগছে ওর। নূর যদি নিজে নিজেই একদিকে চলে যায়, তাহলে তো ওর কিছু করতেই হবে না। নীলা নিজের রুমে বসে একটা অ্যাসাইনমেন্ট করছিল। তাই নিচে কি হচ্ছে তা ও দেখতে পারছে না। একটু আগে একবার নূরকে দেখে এসেছে ড্রয়িং রুমে খেলতে। তাই নিশ্চিন্ত হয়ে রুমে এসে অ্যাসাইনমেন্ট শুরু করেছে। নূর হাতের উল্টো দিক দিয়ে চোখের পানি মুছছে আর গেটের দিকে হেঁটে যাচ্ছে। গার্ডসরা নূরকে একবার দেখল, তবে তেমন একটা গায়ে লাগাল না। কারণ নূর অনেক সময় এদিক ওদিক ছোটাছুটি করে খেলা করে। তাই ওরা আর অন্য কিছু ভাবল না। নূর হাঁটতে হাঁটতে একসময় মেইন গেটের কাছে চলে এলো। গেটে দুজন সিকিউরিটি গার্ড থাকে। দুর্ভাগ্যবশত ওই সময় ওদের দুজনের একজন উল্টো দিকে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, আরেকজন ওয়াশরুমে গিয়েছে। তাই কেউই নূরকে খেয়াল করল না। নূর একসময় গেট পার হয়ে রাস্তায় বেরিয়ে গেল। আপাতত ওর কোনো হুঁশ জ্ঞান নেই ও কি করছে। শুধু রাগের মাথায় বেরিয়ে যাচ্ছে তাই জানে। রাস্তায় এসে গন্তব্যহীনভাবে এমনই একদিকে হাঁটতে লাগল। বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছছে আর বিড়বিড় করে বলছে, পচা তুমি, পচা হিরো। আমি থাকব না আর তোমার কাছে। এভাবে হাঁটতে হাঁটতে নূর একসময় অনেক দূর চলে আসে। হাঁটতে 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 নূর একসময় ক্লান্ত হয়ে যায়। প্রায় ২০ মিনিট ধরে হাঁটার কারণে পাজোড়া অনেক ব্যথা করছে ওর। হঠাৎ নূরের হুঁশ আসে।
নূর আশেপাশে তাকিয়ে ভাবে, কোথায় চলে এসেছে ও? এই জায়গা তো ও চেনে না। এখন কি করবে ও? কোথায় যাবে? রাস্তাও তো গুলিয়ে ফেলেছে। নূরের এবার আরো কান্না আসছে। নূর রাস্তার পাশে একটা ব্রেঞ্চে বসে আস্তে আস্তে কাঁদতে লাগল। কাঁদতে কাঁদতে বলতে লাগল, হিরো, আমি হারিয়ে গেছি। কোথায় তুমি? তাড়াতাড়ি আসো না। ভালো লাগছে না আমার। রাস্তার পথচারীরা আসতে যেতে সবাই নূরের দিকে তাকিয়ে রইল। কেউ কেউ আবার হাসতে লাগল ওকে দেখে। এসব দেখে নূরের আরো কান্না পাচ্ছে। হঠাৎ একটা গাড়ি নূরের সামনে রাস্তার ওপর থামাল। গাড়ি থামিয়ে একটা লোক ভালো করে নূরকে স্ক্যানিং করল। নূরকে চিনতে পেরে লোকটি হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হয়ে তাড়াতাড়ি কাউকে ফোন লাগাল। ওপাশ থেকে ফোন রিসিভ হতেই লোকটা বলে উঠল, বসো, অনেক বড় একটা গুড নিউজ আছে। জানেন আমার সামনে এখন কে বসে আছে? ফোনের ওপাশের লোকটি বলে উঠল, কে? আরে বসো, ওই সাদমান শাহরিয়ার আদিত্যর জান বসে আছে আমার সামনে। মানে? মানে হলো ওর বউ। আদিত্যর কলিজার বউ আমার সামনে বসে আছে, যাকে ধরার জন্য আমরা কত প্ল্যান করছি। তার প্রাণের প্রিয়া বউ আমার সামনে। ভাবতে পারছেন বসো, একবার যদি ওর জানকে আমাদের কবজায় নিয়ে নেই, তাহলে ওই আদিত্য সুরসুর করে আমাদের হাতে ধর দিবে। বাহ, এটা তো অনেক ভালো খবর সোনালি মানিক। যা, জলদি আদিত্যের পরাণ পাখিটারে ধরে নিয়ে আয়। জি বসো। লোকটা ফোন রেখে গাড়ি থেকে নেমে নূরের সামনে এলো। তারপর নূরের দিকে তাকিয়ে অভিনয় করে বলল, আরে ম্যাডাম, আপনি এখানে? নূর লোকটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, চিনি তো। আপনি তো আদিত্যের ষাঁড়ের বউ। আপনি এখানে কি করছেন? আসলে আমি না হারিয়ে গেছি। আমাকে একটু আমার বাড়িতে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আসুন না। আপনাকে এখনই নিয়ে যাচ্ছি। নূর খুশি হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, চলো চলো। লোকটা নূরকে নিয়ে ওর গাড়িতে বসালো। অবুঝ নূর জানেও না ও কোনো ফাঁদে পাড়া দিল। আদিত্য অফিসে এসেই একটা মিটিংয়ে ঢুকেছিল। তাড়াহুড়ো করে মিটিং শেষ করেই কেবিনে চলে এসেছে আদিত্য। হঠাৎ করে কেমন যেন ওর খুব অস্থির লাগছিল। বারবার শুধু নূরের কথা মনে পড়ছিল। তাই তাড়াতাড়ি করে কেবিনে এসে ল্যাপটপ চালু করল আদিত্য। নূরকে চোখের সামনে না দেখা পর্যন্ত শান্তি হবে না ওর। আদিত্য ল্যাপটপে বাসার সিসি ক্যামেরা কানেক্ট করল। ক্যামেরা চালু হতেই আদিত্য নূর কোথায় তাই খুঁজতে লাগল। আদিত্য এক এক করে সবগুলো ক্যামেরা চেক করতে লাগল। কিন্তু একি, নূর কোথায়? নূরকে তো বাসার কোথাও দেখতে পাচ্ছে না ও। আদিত্য একটু ঘাবড়ে গেল। সব ক্যামেরাগুলো ভালো করে চেক করতে লাগল। না, কোথাও নেই নূর। আদিত্যের এবার ভয় লাগতে শুরু করল। কোথায় গেল ওর অ্যাঞ্জেলটা? আয়াত ফোন বের করে তাড়াতাড়ি নীলার নাম্বারে কল দিল। নীলা ওর অ্যাসাইনমেন্ট শেষ করে নিচে এলো নূরকে দেখতে। কিন্তু নিচে এসে নূরকে দেখতে পেল না। নীলা ভ্রু কুঁচকে এদিক ওদিক তাকিয়ে দেখল কোথাও নেই নূর। নীলা ভাবল হয়তো নূর ওর রুমে গিয়েছে। তাই ও উপরে উঠে নূরের রুমে গেল। কিন্তু এখানেও নূর নেই। নীলার এবার একটু চিন্তা হতে লাগল। আপু আবার কই গেল? নীলা বাইরে দেখার জন্য নিচে নেমে এলো। তখনই ওর ফোনটা বেজে উঠল। নীলা দেখল আদিত্য ফোন করেছে।
নীলা ফোন রিসিভ করে কানে নিতেই আদিত্য অস্থির কণ্ঠে বলল, নূর কোথায় নীলা? হোয়ার ইজ সি? নীলা থতমত খেয়ে বলল, কি হয়েছে জিজু? আপনি এত হাইপার হয়ে গেছেন কেন? নীলা, আমি এইমাত্র সিসিটিভির সবগুলো ক্যামেরায় দেখলাম কিন্তু নূর কোথাও নেই। ওকে দেখতে পাচ্ছি না আমি। কোথায় ও? নীলা আদিত্যকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স জিজু, শান্ত হন। আমি আধা ঘন্টা আগে আপুকে ড্রয়িং রুমেই খেলতে দেখে গিয়েছিলাম। আসলে আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল, ওটাই করছিলাম, তাই আর নিচে আসা হয়নি। তবে আপনি চিন্তা করেন না, আপু আছে কোথাও, হয়তো আশেপাশে। হয়তো সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে না। আপনি তো জানেনই আপু কেমন চঞ্চল। হয়তো কোনো কোনায় বসে খেলছে। আমি এখনই দেখছি। ওকে তাড়াতাড়ি দেখ। দেখে আমাকে জানাও। ঠিক আছে। নীলা ফোন রেখে দিয়ে নূরকে খুঁজতে লাগল। বাসার সব সার্ভেন্টদেরও নূরকে খুঁজতে বলল। সবাই মিলে খোঁজাখুঁজি করেও নূরকে কোথাও পাচ্ছে না। এবার নীলাও অনেক ঘাবড়ে গেল। ভয় লাগছে প্রচুর। কোথায় গেল আপু? জিজুকে এখন কি জবাব দিব আমি? আদিত্যর এদিকে অস্থিরতা আরও বেড়ে যাচ্ছে। বুকটা প্রচণ্ড ধরফর করছে। সিসি ক্যামেরায় ও স্পষ্ট দেখতে পাচ্ছে সবাই নূরকে এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজছে। তার মানে নূরকে ওরা পাচ্ছে না। এটা ভাবতেই আদিত্যর হাত পা কাঁপতে শুরু করে দিল। গলা শুকিয়ে আসছে। ফুল এসি করা কেবিনেও ঘামতে শুরু করল আদিত্য। দুই হাতের ওপর মাথা ঠেকিয়ে অস্থির হয়ে ফ্লোরের সাথে পা গুতাতে লাগল। হঠাৎ কিছু একটা মনে আসতেই আদিত্য ঝট করে মাথাটা তুলল। তারপর সিসি ক্যামেরার ফুটেজ রিওয়াইন্ড করে আধা ঘন্টা পূর্বের ফুটেজ গেল। টেনশনে ওর মাথায় ছিল না এই কথা। আদিত্য আধা ঘন্টা আগের ফুটেজ দেখতে লাগল, যেখানে নূর ড্রয়িং রুমে বসে খেলছে। নূরকে দেখে আদিত্যের ঠোঁটে এক চিলতে হাসির রেখাটা ফুটে উঠল। কিছুক্ষণ পর দেখল সায়না নূরের কাছে এসে বসল। সায়না নূরের সাথে কি যেন কথা বলছে। ওরা কি বলছে তা শোনার যাচ্ছে না। তবে সায়নাকে নূরের সাথে কথা বলতে দেখে আদিত্যর কপালে ভাঁজ পড়ে গেল। এই মেয়েটা আবার কি কথা বলছে নূরের সাথে, সেটাই ভাবছে আদিত্য। কিছুক্ষণ কথা বলার পর সায়না নূরের কাছ থেকে উঠে গেল। একটু পরে হঠাৎ নূর উঠে বাইরের দিকে যেতে লাগল। এটা দেখে আদিত্যর ভ্রু কুঁচকে এলো। কোথায় যাচ্ছে নূর? আদিত্য দেখল নূর ধীরে ধীরে মেইন গেটের দিকে যাচ্ছে। আদিত্যের ভয় আরও বাড়তে লাগল। কোথায় যাচ্ছে নূর? কেউ ওকে ঠেকাচ্ছে না কেন? নূর একসময় গেট পার হয়ে যেতে লাগল। এটা দেখে আদিত্যের হাত পা ঠান্ডা হয়ে আসল। বুক কেঁপে উঠল আদিত্যের। আদিত্য ল্যাপটপের স্ক্রিনে হাত রেখে পাগলের মতো বলতে লাগল, নো নো নো, ডোন্ট গো, ডোন্ট গো, ডোন্ট গো নূর, সামবাডি স্টপ হার। নূর, নূর, নূর রর। একসময় নূর বেরিয়ে গেল। আদিত্য দুই হাতে নিজের চুল টেনে ধরে পেছাতে লাগল। মুহূর্তেই যেন আদিত্যের পৃথিবী এলোমেলো হয়ে গেল। তার মানে নূর ওর অ্যাঞ্জেল বাসায় বাইরে চলে গেছে? নূর আধা ঘন্টা ধরে বাসার বাইরে? আর আমি জানিই না আমার নূর কোথায় আছে, কি করছে। ও তো রাস্তাঘাট কিছুই চেনে না, কাউকে কিছু বলতেও পারবে না। ওর যদি কিছু হয়ে যায়, যদি কোনো খারাপ মানুষের নজরে পড়ে, তখন? আদিত্যর মনে পড়ল যেদিন নূরের সাথে প্রথম দেখা হয়েছিল, সেদিনও এক লোক ওকে খারাপ মতলবে ওখানে নিয়ে গিয়েছিল। না না, আদিত্য আর ভাবতে পারছে না। আর এক সেকেন্ডও দেরি না করে আদিত্য দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আদিত্যকে এভাবে দৌড়াতে দেখে অফিসের সব স্টাফরা অবাক হয়ে তাকিয়ে রইল।
বিহান আদিত্যের অফিসের গ্রাউন্ড ফ্লোরে রিসিপশনের সামনে বসে সিগারেট টানছিল। হঠাৎ বিহান দেখল আদিত্য পাগলের মতো দৌড়ে বাইরের দিকে যাচ্ছে। বিহান চমকে গিয়ে সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে আদিত্যর পেছনে ছুটল। আদিত্য গাড়ির কাছে এসে অস্থিরভাবে গাড়ি খোলার চেষ্টা করতে লাগল। তখনই বিহান দৌড়ে এসে আদিত্যকে ধরে চিন্তিত সুরে বলল, এই আদি কি হইছে তোর? এ মতে করতাছছ ক্যা? আদিত্যের হাত পা প্রচুর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, মুখ দিয়ে কথা বের করতে পারছে না ও। আদিত্যের এমন অবস্থা দেখে বিহান আরো ভয় পেয়ে গেল। বিহান বলে উঠল, কি হইছে? আমারে কবিত? আদিত্য বিহানের দুই কাঁধ ধরে কম্পিত কণ্ঠে বলল, বিহান নূর, আমার নূর। বিহান ভ্রু কুঁচকে বলল, নূর? নূরের আবার কি হইল? নূর আধা ঘন্টা আগে বাসা থেকে একা একাই বের হয়ে গেছে বিহান, এখনো বাসায় ফেরেনি। বিহান চমকে গিয়ে বলল, কি কি কছইছ? বাইকতে এতগুলান মানুষ থাকতে নূর কেমনে বাইর হইয়া গেল? এত কিছু বলার সময় নেই এখন, আমাকে আগে নূরকে খুঁজতে হবে যে করেই হোক। হ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমরা নূরেরে অবশ্যই খুঁজা বাইর করমু। দুজন তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। আদিত্যের পাগল প্রায় অবস্থা, মনে মনে শুধু আল্লাহর কাছে দোয়া করছে ওর নূর যেন ঠিক থাকে, ওর অ্যাঞ্জেল তার যেন কিছু না হয়। বিহান গাড়ি চালাতে চালাতে বলল, কোন দিকে যাইবার চাস আগে? আদিত্য নিজের ফোন বের করে একটা লোকেশন দেখিয়ে বলল, এই লোকেশনটাকে ফলো করে চল। বিহান ভ্রু কুঁচকে বলল, এইডা কিসের লোকেশন? নূরের? মানে তুই কেমতে জানলি নূর এইখানেই আছে? আমি নূরের জন্মদিনে একটা ব্রেসলেট গিফট করেছিলাম, নূরের সেফটির জন্য সেই ব্রেসলেটের সাথে আমি একটা ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যাতে কখনো কোনো বিপদ হলে আমি ওকে সহজেই খুঁজে বের করতে পারি। বাহ, অনেক ভালো কাজ করছস। এখন তো অনেক তাড়াতাড়ি আমার নূরেরে পাইয়া যামু। তখনই আদিত্যের ফোনে নীলার ফোন এলো। আদিত্য রিসিভ করতেই নীলা কেঁদে কেঁদে বলতে লাগল, নূরকে পাওয়া যাচ্ছে না। আদিত্য নীলাকে নূরের ব্যাপারটা খুলে বলল। নীলা সেটা শুনে আরও কান্নাকাটি করতে লাগল। আবির ততক্ষণে বাসায় চলে এসেছে। নীলা গিয়ে আবিরকে নূরের কথা বলে কাঁদতে লাগল। আবির কোনোরকমে নীলাকে শান্ত করার চেষ্টা করছে। নীলার সাথে কথা বলে ফোন রাখতেই হঠাৎ আদিত্যের ফোনে একটা ভিডিও মেসেজ এলো। আদিত্য ভ্রু কুঁচকে ভিডিওটা চালু করল। ভিডিওটাতে যা দেখল তাতে আদিত্যের পায়ের তলা মাটি সরে গেল। ভিডিওটিতে নূরকে হাত পা বাঁধা, মুখে টেপ লাগানো অবস্থায় ফ্লোরে ফেলে রাখা হয়েছে। নূর ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে আর কাঁদছে। মুখে টেপ লাগানোর জন্য শুধু গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে। নূরের এই অবস্থা দেখে আদিত্যর হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গেল। ফোন ধরে থাকা হাতটা শক্তি হারিয়ে ফেলল। থরথর করে কাঁপতে কাঁপতে একসময় ফোনটা হাত থেকে পড়ে গেল। ফোন পড়ে যাওয়ার শব্দে বিহান আদিত্যের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আদি? আদিত্য কিছুই বলছে না, যেন একটা বোবা মূর্তি হয়ে গেছে। বিহান এবার আদিত্যের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, কথা কসনা ক্যা? আদিত্য হঠাৎ গগনবিদারী এক চিৎকার দিয়ে উঠল, নূর! বিহান সাথে সাথে গাড়ি ব্রেক করে আদিত্যের দিকে তাকিয়ে অতি চিন্তিত সুরে বলল, কি হয়েছে? এমন করতাছছ ক্যালা? আদিত্য তড়িঘড়ি করে ফোনটা আবার নিচ থেকে তুলে নিল। ভিডিওটা আবারও চালু করল। আবারও সেই ভয়াবহ দৃশ্য দেখতে পেল আদিত্য, যা ওর সহ্য সীমার বাইরে।
আদিত্য বিহানের দিকে ফোনটা ঘুরিয়ে আতঙ্কিত চোখে তাকিয়ে বলল, বিহান নূর। বিহানও ভিডিওটা দেখে প্রচুর ঘাবড়ে গেল। কে করতে পারে এই কাজ? আদিত্য যেন উন্মাদ পাগল হয়ে গেল। ওর মাথায় এখন কোনো কাজই করছে না। আদিত্য দুই হাতে মাথার চুল টেনে ধরে শুধু জোরে জোরে চিল্লাতে লাগল। গাড়ির কাছে হাত দিয়ে বাড়ি মারতে লাগল। অবস্থা করুণ হয়ে গেল আদিত্যর। আদিত্যের এমন পাগলামো দেখে বিহান আরও ঘাবড়ে গেল। কিছুতেই আদিত্যকে সামলাতে পারছে না ও। তখনই হঠাৎ আদিত্যের ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন এলো। আদিত্য নিজেকে একটু সামলে নিয়ে ফোনটা রিসিভ করল। ফোনের ওপাশ থেকে কেউ শয়তানি হাসি দিয়ে বিদ্রূপ করে বলল, কেমন লাগলো ভিডিওটা মি আদিত্য? আশা করি আপনাকে যথেষ্ট এন্টারটেইনমেন্ট করতে পেরেছি। আদিত্য মাথায় আগুন ধরে গেল। চোখ দুটোয় লাল লালিমা ধারণ করে চোয়াল শক্ত করে সিংহের মতো গর্জন দিয়ে উঠে বলল, রশিদ খান নন। ফোনের ওপাশ থেকে রশিদ খান শয়তানি হেসে বলল, বাহ, এত সহজেই চিনে গেলেন। মনে হচ্ছে আমাকে সবসময় মনে করেন। আমিও আপনাকে অনেক মনে করি। তাই তো দেখেন, আপনার বউকে রাস্তায় বসে থাকতে দেখে আমার খুব খারাপ লাগল। তাই তাকে এখানে সসম্মানে নিয়ে এসে মেহমান নওয়াজি করছি। তার খেদমতে আমরা কোনো কমতি রাখছি না। আদিত্যের শরীরের প্রতিটি রক্তকণা টগবগ করছে। ক্রোধে মাথা ফেটে যাচ্ছে ওর। আদিত্য ক্রুদ্ধ কণ্ঠে বলল, খবরদার রশিদ খান, আমার নূরকে ছেড়ে দে। ওর গায়ে যদি একটা টোকাও লাগে। সত্যি বলছি, এই দুনিয়াতে জন্ম নেওয়ার জন্যেও পস্তাবি তুই। বাহ, এত লাউব, এত ভালোবাসা। এখন তো আরও মজা হবে। এই ভিডিওটায় না তেমন মজা হয়নি। ভাবছি আরেকটা ভিডিও করব। একদম সেন্সুয়াল ভিডিও, আর সেটা শুধু তোর ফোনে না, সবার হাতে হাতে পৌঁছে দেব। ভালো না আইডিটা বল? কথাটা বলে আবারও বিশ্রীভাবে হাসতে লাগল রশিদ খান। আদিত্যের অন্তর আত্মা কেঁপে উঠছে। ভয় ওর কলিজার পানি শুকিয়ে গেল। আদিত্য এবার দমে গিয়ে করুণ কণ্ঠে বলল, দেখ রশিদ খান, তোর দুশ্মনী আমার সাথে। তুই আমাকে যা খুশি তাই কর। তুই যেখানে বলবি আমি সেখানেই চলে আসব। একদম একা। তবুও নূরকে কিছু করিস না প্লিজ। বাহ, দ্য গ্রেট গ্যাংস্টার। আদিত্যর এমন করুণ দশা দেখে সত্যিই অনেক মজা লাগছে। কলিজাটা ঠান্ডা হয়ে গেল একদম। ইউ নো হোয়াট? প্রথমে আমিও এটাই ভেবেছিলাম যে তোর বউয়ের ভয় দেখিয়ে তোকে এখানে এনে শায়েস্তা করব। তবে এখন আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। এখন আর তোকে কিছু করব না। যা করার তোর পরাণ পাখির সাথে করব। আর এটাই হবে তোর সবচেয়ে হার। কথাগুলো বলে রশিদ খান আবার হাসতে লাগল। আদিত্যর ভয় জান বেরিয়ে যাচ্ছে। আদিত্য অতি করুণ কণ্ঠে বলল, রশিদ খান, আমি তোর পায়ে পড়ছি। দয়া করে আমার নূরকে ছেড়ে দে। আমি কথা দিচ্ছি আমি সারাজীবন তোর গোলাম হয়ে থাকব। কথা শেষ হওয়ার আগেই ওপাশ থেকে ফোন কেটে দিল। আদিত্য এবার সব বোধশক্তি হারিয়ে ফেলল। কেমন যেন প্রাণহীন হয়ে পড়ল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আদিত্যের। আদিত্য গাড়ি থেকে নেমে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। রশিদ খানের বলা নোংরা কথাগুলো শুধু কানে বাজছে ওর। আমার নূর, আমার অ্যাঞ্জেলের কিছু হয়ে গেলে কি করব আমি? আদিত্য আর সহ্য করতে পারছে না। দুই হাতে মাথার চুল টেনে জোরে জোরে চিল্লাতে লাগল। বিহান দৌড়ে এসে আদিত্যকে ধরে ওকে শান্ত করার চেষ্টা করে বলল, আদি, শান্ত হ প্লিজ। এভাবে ভেঙে পড়লে চলবে না। তোকে শক্ত হতে হবে। না হলে আমরা নূরকে কিভাবে বাঁচাব? আর আমাদের কাছে তো নূরের লোকেশন আছেই।
তাই মাথা ঠান্ডা করে কাজ করলে আমরা দ্রুতই নূরকে বাঁচাতে পারব। আদিত্য একটু শান্ত হয়ে বিহানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, তাড়াতাড়ি চল, আমাদের হাতে সময় নেই। দুজন গাড়িতে উঠে দ্রুত গতিতে গাড়ি স্টার্ট দিল। আদিত্য ফোন করে ওর গ্যাংয়ের লোকদের লোকেশন অনুযায়ী চলে আসতে বলল। হাত পা বাঁধা অবস্থায় ফ্লোরে পড়ে আছে নূর। মুখে টেপ লাগিয়ে রাখায় কথাও বলতে পারছে না, শুধু গোঙানির আওয়াজ শোনা যাচ্ছে। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। নূর মনে মনে শুধু ওর হিরোকে ডাকছে। ওর হিরো যেন তাড়াতাড়ি চলে আসে আর এই পচা লোকগুলোর কাছ থেকে ওকে নিয়ে যায়। লোকগুলো খুবই পচা, ওকে এখানে এনে শুধু ব্যথা দিচ্ছে। ওর অনেক কষ্ট হচ্ছে এখানে। একটু পরে রুমের দরজা খুলে রশিদ খান আর লোকজন ভেতরে ঢুকল। নূর ওদের দেখে ভয় পেয়ে জড়সড় হয়ে গেল। এই লোকগুলোই তো ওকে এভাবে বেঁধে রেখেছে। রশিদ খান বিশ্রী হাসি দিয়ে নূরের সামনে এসে বসল। তারপর ওর লোকজনদের উদ্দেশ্য করে বলল, আহ, তোরা কি করেছিস এটা? আমাদের স্পেশাল গেস্টকে কেউ এভাবে বেঁধে রাখে? কথাটা বলে রশিদ খান নূরের হাতের বাঁধন খুলে দিয়ে মুখের টেপও খুলে দিল। মুখের টেপ খুলতেই নূর কেঁদে কেঁদে বলল, ছেড়ে দাও আমাকে, পচা তোমরা পচা, ছেড়ে দাও আমাকে। আরে আরে কি বলছো? আমাদের মতো ভালো মানুষ তো সারা দুনিয়াতে খুঁজেও পাবে না। বুঝেছি আমরা বোধহয় তোমার ঠিকমতো খেদমত করতে পারিনি, তবে চিন্তা করো না, এখন আমরা তোমার অনেক ভালো করে খেদমত করব। কথাটা বলে রশিদ খান আবারও বিশ্রীভাবে হাসতে লাগল। তারপর ওর এক লোকের দিকে তাকিয়ে বলল, ওই রাকিব, ক্যামেরা চালু কর। ছেলেটা মাথা ঝাঁকিয়ে ক্যামেরা চালু করল। আর রশিদ খান ধীরে ধীরে নূরের কাছে এগিয়ে যেতে লাগল। নূর পুরোটা না বুঝলেও লোকটা যে খারাপ সেটা ঠিকই বুঝতে পারছে। তাই লোকটা কাছে আসতেই নূর ওর হাত দিয়ে রশিদ খানকে এলোপাতাড়ি মারতে লাগল। মুখে খামচি দিতে লাগল। রশিদ খান এবার রেগে গিয়ে এক হাতে নূরের দুই হাত চেপে ধরে, আরেক হাতে নূরের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। তারপর নূরের চুলের মুঠি ধরে বলল, মেয়েদের বেশি তেরামি আমার একদম পছন্দ না। বেশি তেরামি করলে হাত পা মোটাস করে ভেঙে ফেলব, বুঝেছিস? একে তো চড় দেওয়ায় নূরের ঠোঁট ফেটে গেছে, তার ওপর এভাবে চুল টেনে ধরায় নূর যন্ত্রণায় কাতরাতে লাগল। চোখের পানি বাঁধ ভেঙে যাচ্ছে। রশিদ খান ওভাবেই বিশ্রী দৃষ্টিতে তাকিয়ে নূরের মুখের দিকে ঝুঁকতে লাগল। তখনই হঠাৎ দরজা ভাঙার বিকট শব্দে সবাই চমকে দরজার দিকে তাকাল। দরজায় আদিত্যকে গান হাতে নিয়ে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রশিদ খানের ভয়ে আত্মা উড়ে গেল। ও ভেবে পাচ্ছে না আদিত্য এখানে কিভাবে এলো। নূর আদিত্যকে দেখে কাঁদতে কাঁদতে করুণ সুরে ডাকল, হিরো। নূরের এই ডাকটাই যেন আদিত্যর প্রাণ সঞ্চালন করার জন্য যথেষ্ট ছিল। আদিত্য মায়াময় দৃষ্টিতে তাকিয়ে নূরের দুই এগিয়ে যেতে নিলেই রশিদ খানের লোকজন ওকে বাধা দিতে এলো। তবে আদিত্যর কাছে যাওয়ার আগেই আদিত্যর লোকজন ওদের আটকে দিল। আদিত্যর লোকজন এতক্ষণে পুরো জায়গাটা ঘেরাও করে ফেলেছে। আদিত্য এগিয়ে গিয়ে রশিদ খানকে টেনে তুলে বুক বরাবর একটা লাথি মেরে ছিটকে দূরে ফেলে দিল। তারপর নূরের সামনে হাঁটু গেড়ে বসল। দুই হাতে নূরের মুখটা নিয়ে সারা মুখে পাগলের চুমু খেতে লাগল। চুমু খেয়ে নূরকে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল, যেন কলিজার ভেতর ঢুকিয়ে নিতে পারলে শান্তি। আশেপাশের কোনো কিছুরই আপাতত খেয়াল নেই আদিত্যর। ও ওর অ্যাঞ্জেলটাকে আগলে নিতে ব্যস্ত। এতক্ষণ আদিত্যের ওপর দিয়ে কি বয়ে গেছে তা শুধু আদিত্যই জানে। জান প্রায় অর্ধেকটা বেরিয়ে গিয়েছিল ওর। অ্যাঞ্জেলটাকে পেয়ে এখন একটু বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে ও। আদিত্য নূরের মুখটা ধরে সামনে এনে মায়া ভরা গলায় বলল,
আমার অ্যাঞ্জেলটা ঠিক আছে তো? কিছু হয়নি তো তোমার? নূর কাঁদো কাঁদো গলায় হাত উঠিয়ে আঙুল দিয়ে রশিদ খানকে দেখিয়ে বলল, ওই পচা লোকটা আমাকে মেরেছে। আমাকে অনেক ব্যথা দিয়েছে। এই দেখ, এখানে মেরেছে, এখানে মেরেছে। নূর গাল আর হাত পা দেখিয়ে দেখিয়ে আদিত্যকে কথাগুলো বলছে। আদিত্য আদুরে গলায় বলল, ঈশ্বর আমার কলিজাটাকে মেরেছে বুঝি? নূর বাচ্চাদের মতো করে বলল, না না, তোমার কলিজাকে মারেনি তো, আমাকে মেরেছে আমাকে। এমন একটা কঠিন সিচুয়েশনেও আদিত্য নূরের বাচ্চামো কথায় হালকা হাসল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে মেরেছে। হ্যাঁ, আমাকে মেরেছে। তুমি পচা লোকটাকে অনেকগুলো ঝিসুম ঝিসুম করে দাও। পচা একটা। ঠিক আছে, আমার অ্যাঞ্জেল যখন বলেছে তখন তো ঝিসুম ঝিসুম দিতেই হবে। তুমি এক কাজ করো, তুমি বিহান ভাইয়ার সাথে গাড়িতে গিয়ে বসো। আমি ওকে ঝিসুম ঝিসুম দিয়ে একটু পরেই আসছি। ঠিক আছে? নূর ঘাড় কাত করে বলল, আচ্ছা। আদিত্য বিহানকে ইশারা করতেই বিহান নূরকে ধরে আস্তে আস্তে করে ওখান থেকে নিয়ে গেল। আদিত্য ওর লোকেদের কেউ এখান থেকে যেতে বলল। এখন শুধু আদিত্য আর রশিদ খানই আছে এখানে। আদিত্য হেঁটে গিয়ে রশিদ খানের সামনে দাঁড়াল। চোখ দিয়ে যেন ওর অগ্নিকুণ্ডের লাভা গলে পড়ছে। আদিত্য রশিদ খানের দিকে তাকিয়ে বলল, তোর আমাকে মারার খুব শখ, তাই না? চল আজকে তোর আশা পূরণ করা যাক। আদিত্য সবাইকে একটা ফেয়ার চান্স দেয়, তাই তোকেও আজকে একটা সুযোগ দিচ্ছে। তুই আমাকে পরাস্ত করতে পারিস, তাহলে তুই আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারিস। আর যদি না পারিস তাহলে বাকিটা তখনই দেখতে পাবি। তো লেটস স্টার্ট দেন। আদিত্য হাতের ঘড়ি খুলে পাশে রাখল। তারপর হাতা গেটাতে লাগল। রশিদ খান ভেতরে ভেতরে ভয় পেলে উপরে উপরে সাহস দেখিয়ে সে নিজেও আদিত্যের সাথে লড়াই করতে রেডি হয়ে গেল। একসময় শুরু হয়ে গেল ওদের ফাইট। আর যথারীতি যেমনটা সবাই জানে তাই হল। আদিত্যর বলিষ্ঠ শরীরের দক্ষতা আর ফাইটিং স্কিলের সামনে রশিদ খান 5 মিনিটও টিকতে পারল না। কপোকাত হয়ে নিচে চিত হয়ে পড়ে রইল। আদিত্য এবার রশিদ খানের বুকের ওপর এক হাঁটু ভর দিয়ে বসে ক্রুদ্ধ কণ্ঠে বলে উঠল, তুই আজ সবচেয়ে বড় ভুল করেছিস, যার কোনো মাফি নেই। আছে শুধু ভয়ঙ্কর, দুর্বিষহ শাস্তি, যা দেখে মানুষের রুহ কেঁপে উঠবে। তোকে বলেছিলাম না, নূরকে ছেড়ে দে, না হলে তুই দুনিয়াতে জন্ম নেওয়ার জন্যেও আপসোস করবি। রশিদ খান আকুতি মিনতি করে বলল, আমার ভুল হয়ে গেছে আদিত্য, প্লিজ মাফ করে দাও। আর জীবনে কখনো এমন করব না। আদিত্য বলে উঠল। আদিত্যের জীবনে সবকিছুর জন্য মাফি আছে, তবে আদিত্যের কলিজায় হাত দেওয়ার কোনো মাফি নেই। আর তুই তো আমার কলিজার দিকে কুনজর দিয়েছিস। আমার ফুলের মতো পবিত্র মাছুম পরিটাকে অপবিত্র করতে চেয়েছিস। তোকে তো কখনোই মাফ করা যাবে না। আদিত্য ওর ব্লেজারের পেছনে থেকে একটা ধারালো চাকু বের করল। তারপর রশিদ খানের হাতটা ফ্লোরের সাথে চেপে ধরে ক্ষিপ্ত সুরে বলল, তোর এই নোংরা হাত দিয়ে আমার পরীকে ছুঁয়েছিস তুই, তাই না? আমার নূরকে আঘাত করেছিস তুই। তোর এই হাত রাখার কোনো অধিকার নেই। কথাটা বলেই আদিত্য চাকু দিয়ে একটানে রশিদ খানের কবজি থেকে হাত কেটে ফেলল। এভাবে আরেক হাতও কেটে ফেলল। রশিদ খান গগনবিদারী আর্তনাদ করতে লাগল। আদিত্য এবার রশিদ খানের জিভ টেনে ধরে বলল, এই জিভ দিয়ে তুই আমার নূরকে নোংরা কথা বলেছিলি না? কথাটা বলেই আদিত্য চাকু দিয়ে রশিদ খানের জিভটা কেটে ফেলল। রশিদ খান শুধু কাটা মুরগির মতো ছটফট করতে লাগল। আদিত্য এবার রশিদ খানের চোখের দিকে তাকিয়ে বলল, এই চোখ দিয়েই তুই আমার নূরের দিকে কুনজর দিয়েছিস, তাই না?
অতঃপর আদিত্য চাকু দিয়ে রশিদ খানের দুটো চোখই উপরে ফেলল। রশিদ খানের রক্ত দিয়ে পুরো মেঝে ভেসে গেল। আদিত্য এবার উঠে দাঁড়িয়ে রশিদ ক্ষত বিক্ষত রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে বলল, আমি তোকে জানে মারব না, তুই নিজেই মৃত্যুর জন্য হাহাকার করবি, আর এটাই হবে তোর শাস্তি। তারপর আদিত্য নিজের ঘড়িটা নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। আদিত্য নূরকে খাবার খাইয়ে দিচ্ছে। এখন কিছুটা স্বাভাবিক হয়েছে নূর। ঘণ্টাখানিক আগেই ওরা বাসায় এসেছে। বাসায় এসে আদিত্য নীলাকে দিয়ে নূরকে ফ্রেশ করিয়ে নিয়েছে। তারপর নিজেও ফ্রেশ হয়ে এসে নূরকে খাবার খাইয়ে দিচ্ছে। নূর খাবার খাচ্ছে আর বকবক করেই যাচ্ছে। ওই পচা লোকেরা কি কি করেছে সেগুলোই বলছে। তবে আদিত্য কিছুই বলছে না, চুপচাপ শুধু নূরকে খাইয়েই যাচ্ছে। মুখমণ্ডলে কেমন গাম্ভীর্য ভাব ধারণ করে আছে। অবুঝ নূরের মাথায় ব্যাপারটা প্রথমে বোধগম্য না হলেও সময়ের সাথে ধীরে ধীরে কিছুটা টের পাচ্ছে ও। গাড়িতে আসার সময়ও আদিত্য নূরের সাথে কোনো কথা বলেনি। বাসায় আসার পরও কোনো কথা বলেনি। ধীরে ধীরে নূর খেয়াল করছে আদিত্য ওর সাথে কথা বলছে না। ব্যাপারটা কেমন যেন লাগছে নূরের কাছে, একটুও ভালো লাগছে না। নূর এতক্ষণে আদিত্যর দিকে তাকিয়ে বলে উঠল, এই হিরো তুমি কথা বলছো না কেন? আদিত্য কোনো কথা বলল না, চুপচাপ নূরকে খাইয়ে দিচ্ছে। নূর আরও কয়েকবার জিজ্ঞেস করল কিন্তু এ কিভাবে চুপ করে রইল। আদিত্য নূরের খাওয়া শেষে প্লেট গুছিয়ে রেখে আসল। তারপর নূরের মেডিসিন আর পানি নিয়ে নূরের সামনে বসল। সেদিন নূরকে ডাক্তার দেখানোর পর ডাক্তার এই মেডিসিনগুলো প্রেসক্রাইবও করেছিল। সেগুলো আদিত্য রোজ নিয়মিত নূরকে খাইয়ে দেয়। এখনও তাই করছে। আদিত্য এক হাতে মেডিসিন আর এক হাতে পানির গ্লাস নিয়ে চুপচাপ নূরের দিকে এগিয়ে দিল। নূরের এবার আর ভালো লাগছে না। আদিত্যকে এভাবে চুপ থাকতে দেখে নূরের খুব খারাপ হয়ে বুকের ভেতর কেমন যেন কষ্ট হচ্ছে। নূর আদিত্যের হাত সরিয়ে দিয়ে বলল, না আমি ঔষধ খাব না। তুমি কথা বলছো না কেন? আগে কথা বলো তাহলে খাব। আদিত্য তবুও কিছু বলল না। আবারও মেডিসিন নূরের দিকে এগিয়ে দিল। নূর আবারও সরিয়ে দিল। এভাবে একই কাজ বারবার হতে লাগল। কেউ কারো জিদ ছাড়ছে না। এভাবে অনেকক্ষণ চলার পর নূরের আর সহ্য হল না। এবার ওর প্রচুর খারাপ লাগছে। নূর আদিত্যের হাত থেকে মেডিসিন আর পানির গ্লাসটা নিয়ে বেডের পাশে ছোট্ট টেবিলে ঠাস করে রেখে দিল। তারপর আদিত্যের কাছাকাছি এসে দুই হাতে আদিত্যের মুখটা ধরে উদ্বেগী হয়ে বলে উঠল, এই হিরো কথা বলছো না কেন? দেখ আমার কিন্তু অনেক পচা লাগছে, একটুও ভালো লাগছে না, প্লিজ কথা বলো না। এই হিরো। আদিত্য তবুও কথা বলছে না, শুধু চুপচাপ নূরের দিকে তাকিয়ে আছে। এতে করে নূর আরও অস্থির হয়ে গেল। নূর এবার কাঁধ ঝাঁকিয়ে বলতে লাগল, এই হিরো কথা বলো না, কথা বলো, কথা বলো। নূরের এবার কান্না আসছে। নূর কাঁদো কাঁদো গলায় আদিত্যের বুকে দুই হাত দিয়ে হালকা করে চাপড় মারতে মারতে বলতে লাগল, এই হিরো কথা বলো না, এই হিরো কথা বলো, কথা বলো, কথা বলো। নূরকে কান্না করতে দেখে আদিত্য আর চুপ থাকতে পারল না। আদিত্য নূরের হাত ধরে সরিয়ে দিয়ে কিছুতেই রাগী কণ্ঠে বলে উঠল, কি বলবো আমি তোমাকে? বলো কি বলবো? তুমি কি আমার কোনো কথা শোন? আমার কথা কি তুমি মানো? তাহলে কেন বলবো তোমাকে কিছু? নূর আদিত্যের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, এভাবে বলছো কেন হিরো? আদিত্য নূরের দুই কাঁধ ধরে হালকা ঝাঁকিয়ে বলে উঠল, তো কিভাবে বলবো? বলো কিভাবে বললে তুমি আমার কথা বুঝতে পারবে?
তোমাকে আমি বলেছিলাম না একা একা কোথাও যাবে না? আমাকে না বলে, আমাকে ছাড়া তুমি কোথাও যাবে না? বলো বলেছিলাম না? তাহলে তুমি কি করেছ? মেনেছ আমার কথা? আজ তুমি একা একা কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলে? জানো কত বড় ভুল করেছ তুমি? আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে, নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে রাগ আর আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, আজ তোমার কিছু হয়ে গেলে কি করতাম আমি বলো? আমি তো শেষ হয়ে যেতাম না? জানো তোমার কিডন্যাপ হওয়ার কথা জেনে আমার কি অবস্থা হয়েছিল? নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল প্রায় আমার। ওই কয়েক মিনিটে আমি কয়েক হাজার মৌত মরেছি। তুমি তোমার হিরোর কথা একবারও ভাবলে না? তুমি আজ তোমার হিরোকে অনেক হার্ট করেছ অ্যাঞ্জেল। আমাকে কষ্ট দিয়ে তোমার অনেক ভালো লাগে তাই না? তাহলে তুমি ভালোই থাকো। কথাগুলো বলে আদিত্য নূরকে ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর নূর নাক টেনে ঠোঁট উল্টিয়ে কাঁদতে লাগল। ওর কি দোষ? ও কি ইচ্ছে করে এমন করেছে নাকি? ও তো হিরোর ফোনের কথাগুলো শুনেই না চলে গিয়েছিল। কিন্তু হিরো তো সেটা শুনলি না। তার আগেই চলে গেল। পচা একটা, শুধু আমাকে বকা দেয়। আদিত্য বাইরে এসে রাগে সব গার্ড আর সিকিউরিটিগুলোকে ইচ্ছেমতো মারতে লাগল। মারতে মারতে বলতে লাগল, তোদের কি আমি এখানে পুতুলের মতো দাঁড়িয়ে থাকার জন্য এনেছি? নূর তোদের সামনে দিয়ে বেরিয়ে গেল আর তোরা কি সবগুলো বসে বসে ললিপপ চুষছিলি? সব আবালের দল পালছি আমি। বিহান আর আবির আদিত্যকে এভাবে মারতে দেখে দৌড়ে এসে ওকে ধরে আটকাল। আদিত্যকে ধরে এনে পুলের পাশে বড় চেয়ারে বসিয়ে দিয়ে বলল, রিল্যাক্স ইয়ার, আর কত মারবি? হইছে অহন, একটু শান্ত হ। গার্ডস আর সিকিউরিটিগুলো আদিত্যের সামনে এসে মাথা নিচু করে অপরাধী সুরে বলল, আমরা জানি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। উই আর রিয়েলি সরি স্যার। ভবিষ্যতে আর কখনো এমন ভুল হবে না। আদিত্য এবার একটু শান্ত হয়ে বলল, ঠিক আছে যাও তোমরা। বিহান ওদেরকে টাকা দিয়ে দে। ওরা ট্রিটমেন্ট করিয়ে নিবে। বিহান মাথা ঝাঁকিয়ে সায় জানাল। এদিকে সায়না উপর থেকে সবকিছুই দেখছে। মনে মনে একটু ভয় লাগছে ওর। যদি নূর আদিত্যকে আসল কথাটা বলে দেয় তখন কি হবে? আদিত্য না জানি ওর সাথে আবার কি করে। সায়না ভয় ঢোক গিলতে লাগল। বিহান আবিরের রুমে আয়নার সামনে শার্ট খুলে নিজের ক্ষততে মলম লাগাচ্ছে। তখন নূরকে বাঁচাতে গিয়ে মারামারি করার সময় ওর নিজেরও একটু লেগেছে। আদিত্য অবশ্য ওকে হসপিটালে যেতে বলেছিল, কিন্তু এই সামান্য কারণে হসপিটালে যাওয়া ওর কাছে নেহায়েতই হাস্যকর মনে হয়। এর থেকে কত বড় বড় আঘাত বিহান সয়ে গেছে। এর আর এমন কি? বিহানের পিঠেও একটু লেগেছে, কিন্তু বিহানের হাত সেই পর্যন্ত পৌঁছাচ্ছে না। বিহান অনেক চেষ্টা করেও হাত সেই পর্যন্ত নিতে পারছে। এই আবিরটাও রুমে নেই যে ওর কাছে হেল্প চাইবে। হালায় নির্ঘাত কুনোহানে গিয়া রঙ্গলীলা করছে। বিহান আবারও চেষ্টা করতে লাগল। না, কিছুতেই হাত পৌঁছাচ্ছে না। হঠাৎ ওর পিঠে কারোর স্পর্শ অনুভব করল বিহান। বিহান আয়নার দিকে তাকিয়ে দেখল এটা আয়াত। বিহান একটু অবাক হয়ে পেছনে ফিরে বলল, আপনি? আয়াত অতি স্বাভাবিক সুরে বলল, হ্যাঁ আমি। ভাইয়াকে ডাকতে এসেছিলাম। আপনাকে এভাবে স্ট্রাগল করতে দেখে এগিয়ে এলাম। ঘুরে দাঁড়ান, আমি মলম লাগিয়ে দিচ্ছি। বিহান অপ্রস্তুতভাবে বলে উঠল, না না, আপনের পেরেছান হওয়ার দরকার নাইক্কা। আমি কইরা লমনে। হ্যাঁ হ্যাঁ, কত করতে পারবেন তা তো দেখতেই পাচ্ছি। চিন্তা করবেন না, আমি আপনার গায়ে পড়তে আসিনি। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের হেল্প করা সবারই নৈতিক দায়িত্ব।
আর সেই দায়িত্ববোধ হিসেবেই আমি আপনার হেল্প করছি। তাছাড়া অন্য কোনো মতলব নেই আমার। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর তাছাড়া আমাদের দুজনেরই এ বাড়িতে প্রায় সময়ই থাকতে হয়, তাই কতক্ষণই বা একজন আরেকজনকে ইগনোর করে থাকা যাবে। তাই সাধারণ সৌজন্যতার খাতিরে আমাদের স্বাভাবিক কথাবার্তা বলাই উচিত। এতে করে আমরা একজন আরেকজনের সামনে আনকমফর্টেবল ফিল করব না। আশা করি বুঝতে পেরেছেন। এত লম্বা চওড়া জাস্টিফিকেশনের পর এবার নিশ্চয় মলমটা লাগিয়ে দিতে পারি? বিহান এতক্ষণ অবাক হয়ে আয়াতের কথাগুলোই শুনছিল। আয়াতের মলম লাগানোর প্রশ্নে বিহান একটু অপ্রস্তুতভাবে মাথা ঝাঁকাল। মানে ঠিক আছে। বিহান ঘুরে দাঁড়ালে আয়াত মলম লাগিয়ে দিতে লাগল। বিহান অবাক চোখে আয়নার দিকে তাকিয়ে আয়াতকে দেখছে। এই মেয়েটাকে হঠাৎ করে কেমন যেন নতুন নতুন লাগছে ওর কাছে। আগের আয়াতের সাথে কোনো মিল নেই এর। আগের মতো আর বাচ্চামো চঞ্চলতা নেই এর মাঝে। কেমন যেন স্ট্রং আর ম্যাচিওর লাগছে ওকে। এই নতুন আয়াতের মাঝে কিছু একটা আছে যা বিহানকে ভাবাতে বাধ্য করে। আগে কখনো তো এমন হয়নি। আচ্ছা, মেয়েটা কি আমার জন্য এমন হয়ে গেছে? কত সাবলীলায় বলে দিল আমাদের স্বাভাবিক থাকতে হবে। সত্যি কি আমরা স্বাভাবিক থাকতে পারব? যেন কিছুই হয়নি। বিহানের ভাবনার মাঝেই আয়াত মলম লাগাতে লাগাতে শান্ত সুরে বলে উঠল, ক্ষত হওয়ার সাথে সাথেই তার নিবারণ করতে হয়, না হলে ক্ষতটা নাছোড় হয়ে যায়। তার বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে। তারপর সারা জীবন আর এর যন্ত্রণা থেকে নিস্তার পাওয়া যায় না। কথাগুলো বলে আয়াত মলম লাগিয়ে ওখান থেকে চলে গেল। আর বিহান আয়াতের যাওয়ার পানে তাকিয়ে ওর কথার সারমর্ম খুঁজতে লাগল। ২০ মিনিট পর আদিত্য আবার নাম নিজের রুমের দিকে এগোল। রাগের মাথায় অ্যাঞ্জেলটাকে তখন একটু বেশিই কথা শুনিয়ে দিয়েছি। নিশ্চয় এখন রুমে অভিমান করে বসে আছে। এখন আবার পরিটার রাগ ভাঙ্গাতে হবে। কথাটা ভেবে মুচকি হেসে নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকল আদিত্য। কিন্তু ভেতরে ঢুকে নূরকে কোথাও দেখতে পেল না আদিত্য। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখল ওয়াশরুমের দরজা খোলা। তার মানে ওখানেও নেই নূর। আদিত্য বেকনিতে গিয়ে চেক করল, সেখানেও নেই নূর। আদিত্য ভ্রু কুঁচকে ভাবল, কই গেল মেয়েটা? এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না। তখন এত কিছু বলে গেলাম, তবুও আবার গায়েব। না জানি আবার কই গিয়ে বসে আছে। আদিত্য ভাবছে, ও তো এতক্ষণ নিচেই ছিল। নূর নিচে গেলে নিশ্চয় ও দেখতে পেত। তার মানে ও নিচে যায়নি। তাহলে কোথায় গেল? আদিত্য সেদিনের কথা মনে করে কাবর্ড খুলে চেক করল। না, আজ ওখানেও নেই। আদিত্য এবার রুম থেকে বেরিয়ে সবার রুমে গিয়ে চেক করল, কিন্তু কোথাও নূরকে পেল না। এবার ওর ভয় হতে শুরু হল। জলজ্যান্ত একটা মানুষ এভাবে উপর থেকে কোথায় যেতে পারে? আদিত্যর হঠাৎ ছাদের কথা মনে পড়ল। নূর ছাদে যায়নি তো? কথাটা মনে আসতেই আদিত্য দ্রুত ছাদের দিকে দৌড়াল। ছাদে এসে যা দেখল তাতে আদিত্যর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। পুরো পৃথিবী ঘুরে উঠল আদিত্যের। ওর সামনেই নূর ছাদের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে আছে। একটুখানি পা স্লিপ করলেই যে কোনো সময় নিচে পড়ে যাবে নূর। এমন দৃশ্য দেখে আদিত্য রক্তশূন্য হয়ে পড়ল। হাত পা কাঁপতে লাগল। আদিত্য আতঙ্কিত কণ্ঠে চিল্লিয়ে নূরের নাম ধরে ডাকল, নূর রর। আদিত্যের ডাকে নূর পেছনে ফিরে তাকাল। আদিত্য দৌড়ে নূরের কাছে যেতে নিলে নূর বলে উঠল, এই খবরদার আমার কাছে আসবে না কিন্তু। না হলে কিন্তু ভালো হবে না। সাথে সাথে আদিত্য থেমে গেল। নূর একটু নড়াচড়া করলেও পড়ে যাবে। সেই ভয়ে আদিত্য আর এগুলো না। নূরকে কোনো রকমে নারাজ করা যাবে না।
ওখানে যে নূরের পা নয়, আদিত্যের জান আটকে। আদিত্য কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। ওর বোধশক্তি হ্রাস পাচ্ছে, অন্তর আত্মা ধরফড় করছে, নিজেকে খুন করে ফেলতে ইচ্ছে করছে ওর। তখন যদি নূরকে ওভাবে বকা দিয়ে চলে না যেতাম, তাহলে হয়তো এসব হতো না। আমার বকা দেওয়ার কারণেই নূর নিশ্চয় অভিমান করে এখানে চলে এসেছে। এখন কি করব আমি? আদিত্য ঢোক গিলে কান্না জড়িত করুণ কণ্ঠে বলল, নূর সোনা, তুমি ওখানে কি করছো? নেমে আসো প্লিজ। নূর বলে উঠল, না, আমি নামব না। আদিত্য আর পারছে না। লাল হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে নোনাজল গড়িয়ে পড়ল। আদিত্য এবার হাঁটু গেড়ে বসে দুই হাতে দুই কান ধরে কাঁদো কাঁদো গলায় মিনতির সুরে বলল, প্লিজ সোনা, নেমে আয় প্লিজ। এত বড় শাস্তি দিস না আমাকে। আমার ভুল হয়ে গেছে। আই প্রমিজ, আমি আর কখনো তোকে বকা দিব না, কখনো না। একবার নেমে আয় প্লিজ, নেমে আয় না কলিজাটা, প্লিজ প্লিজ প্লিজ। আদিত্যকে কাঁদতে দেখে নূরের সহ্য হল না। নূর এবার আস্তে করে রেলিং থেকে নেমে এলো। রেলিং থেকে নেমে দাঁড়াতেই আদিত্য এক ছুটে গিয়ে সর্বশক্তি দিয়ে নূরকে বুকের মাঝে আটকে ফেলল। নূরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে চোখের পানি ঝরাতে লাগল। আজ এক মুহূর্তের জন্য যেন আদিত্যের পৃথিবী শেষ হয়ে যাচ্ছিল। আদিত্য নূরকে নিয়েই ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর দুই হাতে নূরের মুখটা ধরে সারা মুখে পাগলের মতো চুমু খেতে লাগল। আদিত্য এতটাই আবেগপ্রবণ হয়ে গেছে যে নূরের মুখে চুমু খেতে খেতে হঠাৎ নূরের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। আদিত্যের এহেন কাজে নূর একটা ঝটকা খেল। ওর সারা শরীরে কিছু একটা হয়ে গেল। তবে অবুঝ নূর সেটা বুঝতে পারল না। বিস্ময় নিয়ে চোখ পিটপিট করে তাকিয়ে রইল। তবে আদিত্যের কোনো হুঁশ নেই ও কি করছে। এভাবে কিছু সময় থাকার পর আদিত্য নূরের ঠোঁট ছেড়ে দিয়ে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে আবেগী কণ্ঠে বলল, কি করছিলে তুমি এসব? তুমি বারবার এমন কেন করো? না হয় একটু বকা দিয়েছি, তাই বলে তুমি আমাকে এভাবে শাস্তি দিবে? নূর কি বলবে? ও বেচারি তো এখনো শকের ভেতর আছে, শুধু চোখ পিটপিট করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। নূরকে চুপ থাকতে দেখে আদিত্য নূরকে হালকা ঝাঁকিয়ে বলল, কি হলো বলো? নূর এবার একটু নড়েচড়ে উঠে বলল, আরে তোমাকে শাস্তি দেব কেন? তাহলে ওখানে কি করছিলে তুমি? আরে আমি তো তোমার জন্য ফুল পাড়তে গিয়েছিলাম। এই দেখ। কথাটা বলে নূর ওর পেছনে থেকে হাত বের সামনে আনল। ওর হাতে ছিল একটা কাঠগোলাপ। নূর সেটা দেখিয়ে বলল, এই ফুল পাড়তেই তো আমি ওখানে উঠেছি। আসলে আমার হাত পৌঁছাচ্ছিল না তো, তাই ওটার উপরে উঠেছিলাম। শুধু একটাই পারতে পেরেছি, আরও পারব তার আগেই তো তুমি নেমে আসতে বললে। আদিত্য ভ্রু কুঁচকে বলল, এই সামান্য ফুল পারতে তোমাকে ওখানে উঠতে হবে? তোমার এতই যখন ফুল পাড়ার ইচ্ছে ছিল, আমাকে বলতে আমি পেরে দিতাম। আর এই ফুল দিয়ে করবেটা কি তুমি? কেন তোমাকে দিব? আসলে তুমি তখন অনেক রাগ করেছিলে তো, তাই তোমার জন্য এই ফুল পাড়ছিলাম, যাতে তোমার রাগ ভেঙ্গে যায়। আদিত্য অবাক চোখে তাকালো নূরের দিকে। ওর অ্যাঞ্জেলটা ওর জন্য এসব করেছে? নূর হাতের ফুলটা আদিত্যের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, এটা তোমার জন্য। আর রাগ করে না, হ্যাঁ? আমি এখন থেকে সবসময় তোমার কথা শুনব। আই প্রমিজ। আদিত্য কাঠফুলটা হাতে নিয়ে বলল, এই ফুল নিতে তুমি এখানে এসেছ? তুমি কি ভেবেছ এটা দেখে আমি খুশি হয়ে যাব? ওখান থেকে পড়ে গেলে কি হতো তুমি জানো? আমার জান গলায় আটকে গিয়েছিল। আর উনি আমাকে ফুল দিচ্ছে।
এমন স্টুপিড আইডিয়া আসলো কোথা থেকে তোমার মাথায়? নূর ফট করে বলল, আমার মাথায় আসেনি তো। সায়না বলেছে আমাকে। আদিত্য ভ্রু কুঁচকে বলল, হোয়াট? সায়না তোমাকে এসব করতে বলেছে তোমাকে? নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ ওই তো বলল। কি বলেছে? নূর আদিত্যকে বলতে লাগল। যখন আদিত্য রুম থেকে রাগ করে বেরিয়ে গেল তার কিছু সময় পর সায়না রুমে ঢোকে। নূরের মন খারাপ দেখে ওর কাছে বসে জিজ্ঞেস করে কি হয়েছে। নূর সরল মনে তখন সায়নাকে সবটা বলে দেয়। সায়না সবটা শুনে নূরকে বলে, ও যদি ছাদ থেকে ওই ফুল এনে আদিত্যকে দেয় তাহলে আদিত্যর রাগ চলে যাবে। নূর তাই সায়নার কথা শুনে ছাদে আসে ফুল নিতে। সবটা শুনে আদিত্যের চোয়াল শক্ত হয়ে এলো। ওর তো সায়নার ওপর প্রথম থেকেই সন্দেহ ছিল। যখন ওসিসি ক্যামেরায় সায়নাকে নূরের সাথে কথা বলতে দেখেছে, আর তার পরপরই নূর ওভাবে বেরিয়ে গেল। আদিত্য নূরকে বলল, আচ্ছা বলো তো সায়না আরও কি বলেছে তোমাকে? নূর আদিত্যকে ধীরে ধীরে সায়নার বলা সব কথা বলতে লাগল। নূরের কাছ থেকে সব শুনে আদিত্যের ক্রোধ এবার সপ্তম আসমানে পৌঁছে গেল। ওর নাকের নিচ দিয়ে কেউ ওর অ্যাঞ্জেলের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। আর সে কিনা টেরি পেল না। রাগে মাথা ফেটে যাচ্ছে আদিত্যর। তখনই নূর বলে উঠল, এই হিরো তুমি কি এখনো আমার উপর রেগে আছো? সরি না। রাগ করে না। হ্যাঁ। নূরের কথায় আদিত্য চোখ বন্ধ করে নিজের রাগটাকে আপাতত দমিয়ে নিল। ওকে তো পরে দেখা যাবে। তারপর চোখ খুলে মুচকি হেসে নূরকে আবার জড়িয়ে ধরল। আজকের দিনটা আদিত্যের কাছে সবচেয়ে ভয়াবহ খারাপ দিন ছিল। এই দিনটির কথা ও কখনো মনে করতে চায় না। আদিত্যের এখন শুধু একটাই চাওয়া আল্লাহর কাছে, ওর নূর যেন তাড়াতাড়ি ঠিক হচ্ছে যায়, যাতে আর কেউ নূরের সরলতার সুযোগ নিয়ে ওর ক্ষতি করতে না পারে। যদিও ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দেওয়া হচ্ছে নূরকে, নিয়মিত চেকআপও করাচ্ছে, তবুও তেমন কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। আল্লাহ যেন জলদি আমার নূরকে সুস্থ করে দেন। একটু পরে আদিত্য নূরকে কোলে তুলে নিয়ে রুমের সোফায় গেল। রাত 11টা। আদিত্য নূরকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে। সারাদিনের টেনশন আর ক্লান্তির কারণে সকাল সকালই ঘুমিয়ে পড়েছে আদিত্য। তবে নূরের চোখে ঘুম নেই। ও এখনও চোখ পিটপিট করে তাকিয়ে আছে। ওর মাথার ভিতরে শুধু আদিত্যের করা তখনকার সেই কাজটাই ঘুরছে। অবুঝ নূর মনে মনে ভাবছে, আমি সেদিন ঠোঁট খেতে চাইলাম আর কেমন ধমক দিয়ে দিল। আর নিজে যে আজ আমার ঠোঁট খেল তার বেলায় কিছু না। আর আমি চাইলেই দোষ। নূর মাথাটা একটু উঁচু করে আদিত্যের অধর পানে তাকাল। হিরোর ঠোঁট জোড়া একদম ইয়াম্মি দেখতে। দেখলেই কেমন যেন খেতে ইচ্ছে করে। সেদিন আদিত্য তার ঠোঁট খেতে দিয়েছিল না বলে নূর অন্য কারোর ঠোঁট খাওয়ার আশায় সবার ঠোঁটের দিকে ভালো করে লক্ষ্য করেছিল। কিন্তু কারোর ঠোঁটই ওর কাছে ভালো লাগেনি, বরং কেমন যেন ঘৃণা ঘৃণা লাগত। কতজনের তা দেখে তো নূরের বমি চলে এসেছিল। কিন্তু হিরোর ঠোঁট জোড়া সবচেয়ে ভালো লাগে দেখতে। একদম ইয়াম্মি ইয়াম্মি। নিশ্চয় খেতেও অনেক মজা হবে। আজ তো আমি হিরোর ঠোঁট খেয়েই ছাড়ব। সে আমারটা খেয়েছে, আমিও তারটা খাবো হিসাব বরাবর। নূর নিজের মতো হিসাব নিকাশ করে নিয়ে ধীরে ধীরে আদিত্যর ঠোঁটের দিকে এগুল। একসময় একদম কাছে চলে এলো। অতঃপর আদিত্যর অধরের সাথে নিজের অধর মিলিয়ে নিল। অধর যুগল মেলাতেই নূরের সারা শরীরে কিছু একটা হয়ে গেল। কেমন শিহরণ ছড়িয়ে পড়ল, যার মর্মার্থ আপাতত নূরের বোধগম্য না। তবে যাই হচ্ছে নূরের কাছে সেটা ভালোই লাগছে। সেদিন টিভিতে দেখা ছেলে মেয়েরা যেমন করেছিল সেটা মনে করে নূরও তেমনই করল। এক পর্যায়ে আদিত্য নড়েচড়ে উঠল।
ধীরে ধীরে চোখ খুলে তাকালো আদিত্য। তবে নূর থামে নাও, ওর কাজ চালিয়ে যাচ্ছে। গভীর ঘুমে থাকায় আদিত্যর ঘুম এখনো পুরোপুরি ভাঙ্গেনি। তাই ও নিজেও কেমন ঘোরের ভেতর আছে। নূরের এমন চুম্বনে আদিত্যর লোমকূপ কাটা দিয়ে উঠল। আদিত্যরও নেশা লেগে গেল। আদিত্য ঘোরের মাঝেই এক হাতে নূরের কোমর জড়িয়ে ধরে, আরেক হাত নূরের চুলের মাঝে দিয়ে নিজেও নূরের অধর্ষধাপান করতে লাগল। এতে করে নূরের শিহরণ আরও বেড়ে গেল। নূরের শরীর কাঁপতে শুরু করল। যদিও নূর কিছু বুঝতে পারছে না, তবুও যাই হচ্ছে ওর কাছে ভালোই লাগছে। আদিত্যরও নেশা আরও বাড়তে শুরু করল। এক পর্যায়ে আদিত্য নূরের অধর ছেড়ে ধীরে ধীরে ওর গলায় নেমে এলো। নূরের গলায় চুমু খেতে লাগল। আদিত্যর এই কাজটা নূর বুঝতে পারল না। তাই ফট করে বলে উঠল, আচ্ছা, গলাও খাওয়া যায় বুঝি? এমন একটা মুহূর্তে নূরের এমন বাচ্চামো কথায় আদিত্যের সব ঘোর কেটে গেল। সাথে সাথে নূরকে ছেড়ে দিয়ে এক ঝটকায় উঠে বসল আদিত্য। শিট, আমি কি করছিলাম এসব? আদিত্য তড়িঘড়ি করে উঠে দ্রুত ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি মারতে লাগল। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মনে মনে বলল, এসব কি করছিলি তুই আদিত্য? পাগল হয়ে গেছিস তুই? নিজের ওপর কি এই তোর নিয়ন্ত্রণ? হ্যাঁ, মানলাম নূর আমার স্ত্রী। তাই বলে ওর মতো অবুঝ মেয়ের সাথে আমি এসব কিভাবে করতে পারলাম? এসব হাবিজাবি বলে কতক্ষণ নিজেকে বকতে লাগল আদিত্য। আদিত্যের এখন রুমে যেতে ইতস্তত বোধ হচ্ছে। যদি নূর ওকে এসব ব্যাপারে জিজ্ঞেস করে কি বলবে তখন ও? তাই আদিত্য কিছু সময় ওয়াশরুমেই দাঁড়িয়ে রইল। প্রায় ২০ মিনিট পর আদিত্য আস্তে করে দরজাটা হালকা খুলে দেখল নূর জেগে আছে কিনা। নূর ঘুমিয়ে পড়েছে দেখে আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তারপর আস্তে করে দরজা খুলে পা টিপে টিপে বেডের ওপর এসে বসল। নূর আরামে ঘুমিয়ে আছে। আদিত্য এবার নূরের দিকে তাকাল। বালিশের ওপর এক হাতে ভর দিয়ে হাতের ওপর মাথা ঠেকিয়ে নূরের দিকে তাকিয়ে রইল। নূরের ঠোঁটের দিকে তাকাতেই তখনকার মধুর মুহূর্তেটা মনে পড়ল আদিত্যের। আদিত্য নিজের নিচের ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল। মনে মনে বলল, বউটা সত্যি সত্যিই ঠোঁট খেয়েই ছাড়ল। আমি তো ভেবেছিলাম আজকের দিনটা আমার সবচেয়ে খারাপ দিন। এই দিনটাকে আর কখনো মন করব না। তবে দিন শেষ হতে হতে যে আমার বউটা দিনটাকে এমন স্পেশাল বানিয়ে দিবে তা ভাবতেই পারিনি। সত্যিই আজকের দিনটা আমি কখনো ভুলতে পারব না। আমার অ্যাঞ্জেলের দেওয়া প্রথম ভালোবাসার মুহূর্ত। কথাগুলো ভেবে আদিত্য মুচকি হেসে নূরের কপালে একটা চুমু খেয়ে গায়ে ভালো করে চাদর টেনে দিল। তারপর একটু পরে উঠে দাঁড়ালো আদিত্য। চোখ মুখের ভাবভঙ্গি হঠাৎ পরিবর্তন করে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল আদিত্য। চলবে।